প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে উপস্থিত আছে মোহাম্মদ মাহফুজুল হক। তিনি চিফ অপারেশন অফিসার ডুবোটেক। তাদের একটি সংগঠন আছে ডুবোটেক। ডুবোটেকের কাজটা কি আমরা শুনবো তার কাছ থেকে পরিষ্কার। তবে একটুকু বলে রাখি, তারা রোবট বানান এবং যে রোবট অনেকগুলো কাজ করতে পারে। তবে সবচেয়ে বেশি কাজ করতে পারে কোথায়? তারা কাজ করছেন পানির নিচে, সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে, যে কোনো জায়গায় রোবট ক্রিয়াশীল থাকে। এটিও একটি বড় অর্জন বাংলাদেশের এবং 6 জন বন্ধু মিলে তারা এই কাজটি করেছেন, ডুবোটেক তৈরি করেছেন। কিভাবে এই ডুবোটেকের যাত্রাটা শুরু হয়েছিল আপনাদের এবং কবে শুরু হয়েছিল? আমাদের এই ডুবোটেকের যাত্রাটা শুরু হয়েছিল একটি রিসার্চ টিম থেকে। আমরা আমাদের ইউনিভার্সিটির রিসার্চ টিমে একসাথে কাজ করতাম। সেখানে আমরা কাজটা শুরু করি 2018 সালে। 18 সালে আমরা একে একে বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে এটা নিয়ে কাজ করতাম। এরপরে আমরা 2022 সালে আন্তর্জাতিক কম্পিটিশন, যেটা রোবোসাব, যেটা আয়োজন করে থাকে ইউএস নেভি এবং রোবোনেশন, সেখানে আমরা দ্বিতীয় স্থান অর্জন করি। সেটার পরে আমাদের চিন্তাভাবনা আসে যে আমরা একটা রিসার্চ প্রজেক্ট, আমরা কম্পিটিশন করলাম। আমাদের কি এটাই গোল ছিল? এটা গোল ছিল না। আমাদের গোল ছিল কি, আমরা এটা বাংলাদেশে তৈরি করব পরিপূর্ণরূপে। তো ওইখান থেকেই আমাদের মূলত যাত্রাটা শুরু। আমরা সেপ্টেম্বরের 26 তারিখে এটা নিয়ে কাজ করা আবার শুরু করি যে আমরা কিভাবে এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডেড করতে পারি। এরপর থেকে আমরা মেন কোম্পানি ফর্ম করি এবং এখান থেকে আমরা কাজগুলো শুরু করি সেপ্টেম্বরে। এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় থেকে ওদের যে স্টার্ট আপ আছে সেখান থেকে আপনারা সমর্থন পেয়েছেন? আমাদের মাননীয় তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলক স্যার, উনি সবসময় আমাদেরকে সাহায্য করেছেন। সেটা বিভিন্ন ফান্ড দেওয়ার মাধ্যমে। আমাদের যে টেস্টিং গ্রাউন্ড, আমাদের তো পানির নিচে কাজ, তো আমাদের টেস্টিং গ্রাউন্ড হিসেবে তো আমাদের সুইমিং পুল ছাড়া হয় না। আমাদের ইউনিভার্সিটি সেটা ছিল না। তো আমরা দেখা যাচ্ছে তার কাছে আমরা এই ব্যাপারে আবদার করেছিলাম, তিনি আমাদের আবদার রেখেছেন, তিনি আমাদের সুইমিং পুলের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে বিভিন্ন যে প্রতিকূল অবস্থা ছিল সেইগুলোতে তিনি আমাদেরকে সাহায্য করে গেছেন। আন্ডার ওয়াটার রোবোটিক্স আপনারা বানিয়েছেন বাংলাদেশে? জি। এখন কাজ করছে এগুলো? জি, এগুলো এখন কাজ করছে। আমরা আমরা আগে যে 4 বছর কাজ করেছিলাম, এই 4 বছরে আমরা এই ব্যাপারে এক্সপার্টিসটা ক্রিয়েট করেছি যে আমাদের কোন কোন দিকে আমাদের কাজগুলো দরকার, কোথায় আমাদের কাজগুলো দরকার। কারণ আমরা যখন এটা নিয়ে কাজও শুরু করি তখন 2018 সালে একটা বড় ধরনের লঞ্চ ডুবি হয়েছিল। এই যে লঞ্চ ডুবিটা হলো, এখানে যদি আমরা একটা মানুষকেও উদ্ধার করতে পারতাম তাহলে এটা উপকার হতো। কারণ ওই সময়টা ছিল শীতকাল। শীতকালে মানুষ ডুবুরিয়েরও রাতের বেলা পানির নিচে যেতে অনেক কষ্ট হয়। বাদে অন্য কোনো উপায় থাকে না যে সে কোনো কিছু খুঁজে বের করবে। কিন্তু আমাদের কাছে যে টেকনোলজিটা, আমাদের সেই টেকনোলজিটা দরকার, যেটা আমাদেরকে সেই ইনফরমেশনগুলো এই প্রতিকূলতা পার করে দিতে পারবে। তো সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। তো এরপরে আমরা জিনিসগুলো নিয়ে কাজ করতে থাকি যে একটা তো শুধু রেস্কিউ হতে পারে না, আরও তো অনেক আছে। কারণ আমাদের 120 ট্রিলিয়নের মার্কেট সম্পদ আছে এই পানির এরিয়াতে। তো এই জায়গাতে আমাদের আরও ইউজ কেসগুলো আমরা বের করলাম যে আসলে কি কি করা যেতে পারে। এরপর আমরা দেখলাম যে শিপ ইন্সপেকশন, তারপরে আপনার ব্রিজ ইন্সপেকশন, তারপরে তেল গ্যাস উত্তোলনের যে সার্ভেগুলো লাগে, হাইড্রোগ্রাফি সার্ভে বা সিসমিক সার্ভে, এই সার্ভেগুলো ব্যাপারে। তো এই জিনিসগুলো আমরা বের করে এনে আমরা ওই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে থাকলাম।
এবং সাথে সাথে যে আমাদের যে আন্তর্জাতিক কম্পিটিশনগুলো ছিল সেগুলো করতে থাকলাম। আমাদের 1 বছর হয়নি মোটামুটি, কিন্তু এর মধ্যে আমাদের ওই এক্সপার্টিসগুলো আছে যে আমরা এই জিনিসগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করব। এখন ধরেন আজকে একটা জাহাজ ডুবি হলো, হ্যাঁ না হোক এটা চাইবে কিন্তু জি হতেই জি পারে, জি জি তাহলে সেটা এখন আপনারা ফাইন্ড আউট করতে পারবেন কোথায় কতজন লোক জি কিভাবে অবশ্যই পড়ে আছে। জি 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 আমরা অলরেডি হচ্ছে সেন্ট মার্টিন এবং আপনার হচ্ছে কক্সবাজার এবং আরও 2-3 জায়গায় আমরা হচ্ছে রিয়েল লাইফ টেস্টিং করেছি, যেখানে আমরা হচ্ছে সাকসেসফুলি টেস্টিং করি এবং আমাদের যে বাংলাদেশ নেভি আছে তাদের সাথেও হচ্ছে আমরা হচ্ছে যোগাযোগ করি যে আমরা এরকম কিছু করতে পারি কিনা। তো এই ব্যাপারেও তাদের সাথে আমাদের কথা চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন তেল গ্যাসের ব্যাপার আছে। জি জি বাংলাদেশের মাটির নিচে প্রচুর সম্পদ আছে, এই যে সম্পদগুলো আছে এগুলি সম্পর্কে কি যদি কোনো ধারণা করতে হয়, এটাকে আপনাদের সহযোগিতা বা আপনারা সেখানে কাজ করতে পারবেন? জি অবশ্যই। আপনারা জানেন কিনা আমাদের হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে আমাদের মাননীয় যে প্রতিমন্ত্রী আছেন বিদ্যুৎ খনিজ বিষয়ক নসরুল হামিদ স্যার, উনি হচ্ছে একটাই মানে ইন্টারভিউতে বলেছেন যে তারা হচ্ছে চাচ্ছে যে বাংলাদেশে এই সার্ভে বা সার্ভিলিয়েন্স করার মাধ্যমে কোথায় তেল গ্যাসগুলো আছে সেগুলো বের করা, এবং এর জন্য তারা দরপত্র আবেদন করেছে। ওনার মানে কথা অনুযায়ী 8টি বিদেশি কোম্পানি এই কাজটি করছে, কিন্তু আমরাও হচ্ছে এই ব্যাপারে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে আমরা যেহেতু দেশে আমাদের এরকম কোম্পানি আছে যারা এই কাজটা করতে পারবে, সেহেতু আমাদের মনে হয় যে বাইরের দেশের মানুষের কাছে থেকে আমাদের নিজেদের হচ্ছে এই কাজে ঢোকা উচিত বা এই কাজটা আমাদের করা উচিত। যেহেতু আমরা পারবো, আমাদের হচ্ছে এই টেকনোলজি আছে আমাদের সাথে, সেখানে আমরা দেশের সম্পদ দেশে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মৎস্য চাষের ব্যাপারে কি কোনো? হ্যাঁ, মৎস্য চাষের ব্যাপারেও আমরা হচ্ছে কাজ করে রেখেছি। আমরা সেখানে হচ্ছে কিছু ডিভাইস আমরা রেডি করে রেখেছি। এটা রোবটের আমাদের দরকার পড়ে না সেখানে আমাদের কিছু ডিভাইস রেডি করা আছে যেগুলো আপনার পানি মানে এই পুকুর বা যে জায়গায় যে মৎস্য চাষ হয় সেখানে পানির মানের কি অবস্থা, মানে পিএইচ মান কত, বা আপনার পানিতে হচ্ছে কি পরিমাণ চুন লাগতে পারে, বা কি সময় আপনার পানির চেঞ্জগুলো আনা উচিত এগুলো মাছের আপনারা জন্য। বিক্রি করেন? বেশি না। এই বিষয়ে এখনো আমরা এই সেলিংয়ে যাইনি, এটা এই ব্যাপারে, কারণ আমরা আমাদের ফোকাস হচ্ছে রোবটের ব্যাপারে। তো এই ডিভাইসগুলো আমাদের তৈরি আছে, আমরা হয়তো আর 1-2 মাসের মধ্যে এইগুলো আমরা সেলিংয়ে কারণ যাব। এই সময়টা হচ্ছে খারাপ সময়, বিভিন্ন পুকুরে প্রচুর মাছ মারা গেছে গত কয়েকদিন। জি আর আপনাদের বিশ্বে আন্ডার ওয়াটার রোবোটিক্সে আপনারা তো ভালো সাফল্য অর্জন করেছেন, আপনি বললেন একটু আগে। জি যে আমরা হচ্ছে আমি যেটা প্রথমে বললাম যে আমাদের যে রিসার্চ টিম ছিল তারা আমরা 2018 সাল থেকে হচ্ছে আন্তর্জাতিক কম্পিটিশন করি। প্রথমে আমরা 2018 এবং 19 সালে হচ্ছে সিঙ্গাপুরে একটি কম্পিটিশন হয় যেটা আমরা হচ্ছে পার্টিসিপেট করতাম। এরপরে সেইখানে আমরা প্রথমবার গিয়েই হচ্ছে বাজিমাত করি, সেখানে আমরা 7ম হই। এরপরে আসলে করোনার কারণে সব কিছুই আসলে বন্ধ ছিল। এরপরে যখন 2022 সালে যাই, 2022 সালে আমরা তখন পার্টিসিপেট করি এই পৃথিবীর সবথেকে বড় এবং হচ্ছে কঠিনতম মানে আন্তর্জাতিক কম্পিটিশন, যেটা আন্ডারওয়াটার রোবোটিক্স কম্পিটিশন, যেটা সান দিয়াগোতে হয়ে থাকে ইউএস নেভাল রিসার্চ সেন্টারে, যেটা আয়োজন করে থাকে রোবোনেশন এবং ইউএস নেভাল রিসার্চ সেন্টার। সো ওই কম্পিটিশানে আমরা পার্টিসিপেট করি। তো 2022 সালে গিয়ে প্রথমবার আমরা সেখানে পার্টিসিপেট করি এবং সেই কম্পিটিশানে আমরা 8ম হই, এবং 2023 সালে মানে বিগত বছর আমরা সেই কম্পিটিশানে 2য় হই। আমি এই কম্পিটিশানকে কঠিন এবং হচ্ছে বিশ্বমানের কেন বলতে চাচ্ছি, এই কম্পিটিশানে পার্টিসিপেট করে পৃথিবীর সবথেকে বড় বড় যে আইভি লিগ ইউনিভার্সিটিগুলো আছে তারা সেখানে পার্টিসিপেট করে, এবং আন্ডার ওয়াটার রোবোটিক্স আমাদের জন্য অন্তপক্ষে অনেক কঠিন, কারণ আমাদের দেশে হচ্ছে আমরা যে ওয়াটার প্রুফিং করবো বা এই রিলেটেড কাজ করতে যাব তখন আমাদের অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ ওই জিনিসগুলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। আমি যদি কম্পিটিশানের একটা গল্প বলি আপনাকে, আমাদের যে কম্পিটিশান আমরা পার্টিসিপেট করলাম ওই কম্পিটিশানে বাকি টিমগুলোর কাছে আপনার যে সেন্সরগুলো আছে, ধরেন ওরা 4-5টা সেন্সর ইউজ করেছে, তো এর মধ্যে একটা সেন্সরের দাম দিয়ে আমরা হচ্ছে আসলে আমাদের এই রোবটটা রেডি করি। তো এই জন্য আমরা হচ্ছে ইনজিনিউরিটি একটা অ্যাওয়ার্ড পাই ওই কম্পিটিশানে 2য় স্থানের পাশাপাশি। এই অ্যাওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে আমরা খুব কম দামে কিছু সেন্সর নিজেরাই তৈরি করতে পারি এবং যেগুলো আমরা আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছি। এবং শুধু ওই কম্পিটিশানে সেকেন্ড হওয়া বা ইনজিনিউরিটি অ্যাওয়ার্ডের এইগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছিল যে আমরা কোম্পানি করা উচিত, কারণ তারা যখন আমাকে বলেছে সার্টিফিকেশন দিয়েছে যে হ্যাঁ তোমাদের এটা ঠিক আছে, তাহলে মানে সে কাজটা করছেন এখন। জি 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 পানি দূষণ চলছে, মানে জল দূষণ চলছে, ওয়াটার কন্টামিনেশন এটা, এবং একই সাথে পরিবেশ দূষণ হচ্ছে। সুতরাং সমুদ্র গবেষণায়
আপনার কি এই রোবোটিক্স একটা ভূমিকা পালন করতে আমি তাহলে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ঢাকার যে বিভিন্ন যে লেকগুলো আছে, যেমন আপনার যদি গুলশান এক চত্বরের সামনে যে লেকটা আছে, এটা বিভিন্ন সময় হচ্ছে একদিন বা 2 দিন পর পর অনেক ময়লা হয়ে যায় বা সমস্যা তৈরি হয়। তো আমরা এই জিনিসটা খেয়াল করেছিলাম এবং খেয়াল করার পরে আমরা হচ্ছে এরকম একটা জিনিস বানিয়েছি যে আমাদের রোবট দিয়ে এই যে ময়লা বা এই যে দূষিত হচ্ছে এই জিনিসগুলো যাতে অটোমেটিকলি ক্লিন করা পসিবল হয়, কারণ সেই জিনিসগুলো অনেক খারাপ, মানে টক্সিসিটি লেভেল অনেক বেশি, যেখানে মানুষ একজন গেলে তার হচ্ছে মানে পরিষ্কার করতে গেলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। তো এই জন্য আমরা রোবট দিয়ে এটা আমরা চেষ্টা করছি এবং এটা খুবই তাড়াতাড়ি আমরা হচ্ছে ডিএনসির সাথে এই ব্যাপারে দেখা করব, আমাদের এটা রেডি করা হচ্ছে। আপনারা পাস করেছেন, ন্যাচারালি আপনার পরিবার, আপনার সবাই চাইবে, আপনিও চাইবেন যে আপনি একটা ভালো মাসোহারা পেয়ে বা বেতন পেয়ে আপনি চলতে পারবেন। কিন্তু আপনারা যখন এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে আসলেন, এটা কি আপনি মনে করেন না যে সামাজিক পারিবারিকভাবে প্রথমে খুব একটা গ্রহণযোগ্য হয়েছিল কি? আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, আমরা হচ্ছে যে নিজেদেরকে প্রমাণ করেছি, প্রমাণ করার পরে আমরা হচ্ছে আমাদের বাবা মার কাছে যাই যে আমাদের উচিত আসলে যে আমরা যে কাজটা করলাম এটাকে হচ্ছে দেশের মানুষের জন্য কাজে লাগানো, শুধু মুখ উজ্জ্বল করে আসলে হয় না। তো আমার ক্ষেত্রে আমার বাবা মা আমাকে খুব পূর্ণ সমর্থন দিয়েছে। আমি তো নিশ্চিত আপনি এই বৈজ্ঞানিক সমাধানগুলো তৈরি করে আমাদের দেশের জন্য, মানুষের জন্য, কাজের জন্য, পানির জন্য, বিশেষ করে জলের জন্য করছেন। তাতে করে আপনি আপনাদের টেকনোলজি এবং আপনাদের সার্ভিস দিয়ে আপনারা নিশ্চয়ই ভালো উপার্জন করছেন। ভালো উপার্জন করছি, কিন্তু আমরা যদি হচ্ছে বাইরে কোনো কিছু করতাম তাহলে হয়তো বা এর থেকে বেশি আরও ভালো কিছু করতে পারতাম। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনটা শেষ করি এই কম্পিটিশনের পরে, তখনই আমাদের কাছে হচ্ছে ইউএস ইউনিভার্সিটি অফ মিশিগান এবং আরও কিছু বড় বড় ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি করার অফার ছিল, স্কলারশিপ সহ। কিন্তু আসলে আমাদের যখন আমরা ওই কম্পিটিশন শেষ করি তখনই আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা দেশে গিয়ে এটা নিয়ে কাজ করব এবং এগিয়ে যাব। কিন্তু এমন না যে আমরা এখানে কাজ করার পরে হচ্ছে আমরা ফিনান্সিয়ালি বা অন্য কোনোভাবে হচ্ছে উঠতে পারবো না, এরকম না। কিন্তু যেহেতু এই শুরুর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিছু বাধা অতিক্রম করতে হচ্ছে, সে বাধা অতিক্রম করে ইনশাল্লাহ আমরা একদিন বাংলাদেশের বলতে পারেন ওয়ান অফ দ্য ইউনিকর্ন হব, যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। আপনারা যেহেতু ওয়ার্ল্ড কনটেক্সটে সেকেন্ড পজিশন পেয়েছেন, 8 পজিশন পেয়েছেন আপনাদের রোবোটিক্স, আন্ডার ওয়াটার রোবোটিক্স, সুতরাং আপনাদের কাছে অফার আছে অনেক ভালো, ওখানে গেলে অনেক ভালো করতে পারবেন। তবে আপনারা দেশে থেকে যাচ্ছেন দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে। আন্ডার ওয়াটার রোবটটা এমন একটা বিষয় যেটার ব্যাপারে এখনো পৃথিবীতে পরিপূর্ণরূপে রিসার্চ শেষ হয়নি, এই ব্যাপারে এখনো কাজ চলছে, এখনো কেউ বলতে পারবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমাদের দেশের যে পানি আপনি তো জানেন যে হচ্ছে নদী বলেন, সমুদ্রের পাড় এলাকা বলেন, সেগুলো কিন্তু ঘোলা। সেই ঘোলা পানিতে কিন্তু কোনো কিছু দেখা যায় না, তাহলে আমি ক্যামেরা দিয়ে কীভাবে দেখবো? সেখানে হচ্ছে পানির কারেন্ট অনেক বেশি। সেখানে গিয়ে আমরা হচ্ছে আমরা যে রোবট বানাতে গেছি সেখানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট ভেবে বানিয়েছি, কিন্তু বাইরের দেশে এই প্রতিকূলতাগুলো কিন্তু অনেক কম, সেখানে তারা ক্যামেরা দিয়ে অনেক কাজ করে ফেলতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে সার্ভেগুলো করার জন্য আমাদেরকে হচ্ছে অন্য উপায়ে যেতে হয়। তো এই কারেন্ট যে সমস্যাটা আছে, এই কারেন্টের ব্যাপারে হচ্ছে আমাদেরকে দেখতে হয়। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে যে না, যেহেতু হচ্ছে এখনো পৃথিবীতেই হচ্ছে এই ব্যাপারে বড় সাফল্য নেই, সেহেতু আমাদেরকে বাংলাদেশের থেকে বাংলাদেশের কাজে আসা উচিত। ধন্যবাদ মোহাম্মদ মাহফুজুল হক। প্রিয় দর্শক, আপনারা একজন তরুণ উদ্যোক্তার কাছ থেকে শুনলেন এবং অনেকটা বিজ্ঞানী বলা যায় যারা কাজ করছেন বাংলাদেশের জন্য, শুধু নিজের ব্যক্তিগত উপার্জনের জন্য নয়, দেশের জন্য, মানুষের জন্য, এবং পরিবেশ এবং বাংলাদেশের জলকে দূষণমুক্ত রেখে বাংলাদেশের যে জলের যে অর্থনীতি আছে, আমরা যেটা ব্লু ইকোনমি বলছি, সমুদ্র অর্থনীতি, সেখানে বাংলাদেশ কী করতে পারে এবং আমাদের সম্পদগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাবপত্র একদিন এই মাহফুজুল হকের মতো বা ডুবোটেকের মতো সংগঠনগুলো এসে আমাদেরকে জানিয়ে দেবে এবং সেগুলির ব্যবহার করে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে 2041-এ, এবং সেদিন আমরা বলতে পারবো যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। সেই আশায় বুক বেঁধে আজকে শেষ করছি আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটি।